গুড মর্নিং স্টুডেন্ট। তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে এবার মেজর ইতিহাস সাবজেক্টটি নিয়েছো বা মেজর ইতিহাস সাবজেক্ট রয়েছে তোমাদের, তাদের জন্য এই ভিডিওটি। মেজর ইতিহাস আমরা বেশ কিছু ভিডিও আলোচনা করা রয়েছে। আজকে আমি মেজর ইতিহাসের 12 নম্বরের প্রশ্নগুলো বলছি, যে বলতে পারো এই প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে এবং এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়তে থাকো। আশা করছি এই প্রশ্নের মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। তো তোমরা যে যে প্রশ্নগুলো এখন পড়বে, এখনও তোমাদের পরীক্ষার বেশ কয়েকটা মাস সময় রয়েছে, তোমরা এখন থেকেই ভালো করে প্রিপারেশন শুরু করে দাও। তোমরা যদি এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও, আশা করি তোমরা ভালো নাম্বার পেতে পারবে। এবং পাশাপাশি এই প্রশ্নের যদি কারো উত্তরের প্রয়োজন হয়, তাহলে আমাদের ক্লাস শুরু হয়ে গিয়েছে অনলাইন এবং অফলাইন, তোমরা সেই ক্লাসগুলোতে অবশ্যই যুক্ত হয়ে যেতে পারো। তো আজকে আমরা ইতিহাস মেজরের যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, আমাদের প্রথম ইউনিট থেকে আমরা কোন প্রশ্নগুলো পড়বো 12র জন্য। দেখো, প্রথম ইউনিট থেকে তোমাদের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে বেশ কিছু মিল রয়েছে প্রথম ইউনিটটি। তাহলে প্রথম ইউনিট থেকে আমরা দুটো প্রশ্ন পড়তে পারি এবং আশা করছি এই দুটো প্রশ্নই তোমাদের খুব কমন। ইতিহাসের উপাদান হিসাবে সাহিত্যক উপাদানের গুরুত্ব, নাম্বার 1 প্রশ্ন, হিস্ট্রিক্যাল সোর্স। ইতিহাসের উপাদান হিসাবে সাহিত্যক উপাদানের গুরুত্ব, হিস্ট্রিক্যাল সোর্স, লিটারেরি সোর্স, ঠিক আছে, ইম্পর্টেন্স যেটা রয়েছে। এবং 2 নম্বরে তোমরা প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্বটা পড়বে, হিস্ট্রিক্যাল ইম্পর্টেন্স অফ আর্কোলজিক্যাল সোর্স। তো এই যে দুটো প্রশ্ন বললাম প্রথম ইউনিট থেকে, ইতিহাসের উপাদান হিসাবে সাহিত্যক উপাদানের গুরুত্ব ভালো করে দেখবে। 2 নম্বরে ইতিহাসের উপাদান হিসাবে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। দুটো প্রশ্ন ভালো করে দেখে যাবে। 2 নম্বরে তোমরা 2 নম্বর ইউনিট থেকে যে প্রশ্নটি দেখবে তোমরা, সেটি তোমরা এখান থেকে আর্য বিতর্ক যে রয়েছে, অর্থাৎ আর্যরা যে ভারতবর্ষে প্রবেশ করেছিল সেই সম্বন্ধে যে ভারতীয় এবং বিদেশি যে বিভিন্ন তোমার ঐতিহাসিক রয়েছে, তারা যে তাদের মতামতগুলো তুলে ধরেছে সেই সম্বন্ধে তোমরা দেখে যেতে হবে। যে আর্যরা ভারতীয় ছিল কি বলেছে, আবার কেউ কেউ বলেছে যে না, আর্যরা বাইরে থেকে এসেছে, মধ্য এশিয়া থেকে এসেছে, বা কোথা থেকে এসেছে, ইউরোপ থেকে, বা এই যে তথ্যগুলো তারা তুলে ধরেছেন, সেই যে একটা বিতর্ক, আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল, এই সম্পর্কে তোমাদের পড়তে হবে ইউনিট 2 এর 3 নম্বর প্রশ্ন, ঠিক আছে। ইউনিট 3 থেকে তোমাদের যে প্রশ্নগুলো পড়বে, এখান থেকে বেশ কিছু প্রশ্ন রয়েছে কমন, খুবই কমন। বৈদিক যুগের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা খুব ভালো করে দেখে যাও। বৈদিক যুগের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা খুব ভালো করে প্রশ্নটা পড়া শুরু করে দাও। আমাদের সেন্টারে এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর লেখানো হয়ে গিয়েছে। যারা আমাদের সেন্টারে ক্লাস করছে অফলাইনে, তাদের প্রত্যেকের এই প্রশ্নগুলোর উত্তর লেখানো হয়ে গিয়েছে, তোমরা সেটা জানো ভালো করে। এই প্রশ্নগুলো পড়ো। এবং এই ইউনিট থেকে আমি বললাম বৈদিক যুগের সামাজিক অর্থনৈতিক অবস্থা, এর সাথে তোমরা পরবর্তী বৈদিক যুগের সামাজিক অর্থনৈতিক অবস্থায় কি কি পরিবর্তন এসেছিল, চেঞ্জ হয়েছিল আদি বৈদিক যুগ থেকে পরবর্তী বৈদিক যুগে, এই প্রশ্নটাও দেখবে। এবং এখান থেকে আরেকটা প্রশ্ন দেখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নতে এসেছে, রাজনের ক্ষমতা, অর্থাৎ রাজনৈতিক বৈদিক যুগে রাজনের ক্ষমতা এবং পরবর্তী বৈদিক যুগে রাজনের ক্ষমতার কি পরিবর্তন এসেছিল, এই প্রশ্নটা ভালো করে দেখে যাবে। যে বৈদিক যুগের রাজা এবং পরবর্তী বৈদিক যুগের রাজার মধ্যে কি অবস্থার পরিবর্তন এসেছিল, এই প্রশ্নটাও তোমরা ভালো করে দেখে যাবো। এটা তোমাদের হচ্ছে 5 নাম্বার প্রশ্ন। প্রথম ইউনিট থেকে আমি বললাম সাহিত্যিক উপাদান, প্রত্নতাত্ত্বিক উপাদান। 2 নম্বর ইউনিট থেকে তোমরা আর্য বিতর্কটা দেখবে। 3 নম্বর ইউনিট থেকে আমি বললাম বৈদিক যুগের সামাজিক অর্থনৈতিক অবস্থা এবং বৈদিক যুগের রাজনের ক্ষমতা, ভালো করে দেখে যাও, ঠিক আছে। ইউনিট 4 থেকে তোমরা অবশ্যই দেখবে বৌদ্ধ এবং জৈন ধর্ম উত্থানের পিছনে বিভিন্ন আর্থ সামাজিক কারণগুলি আলোচনা করো। ভারতবর্ষে যে বৌদ্ধ এবং জৈন ধর্মের উত্থান ঘটেছিল, এর পিছনে কি কি কারণ দায়ী ছিল, এই প্রশ্নটা ভালো করে দেখে যাবে। এবং আরেকটি প্রশ্ন এখান থেকে তোমরা দেখতে পারো, যে ষোড়শ মহাজন পদ, 16 যে মহাজন পদ, 16টি যে মহাজন পদ ছিল খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে, সেই মহাজন পদগুলি সম্বন্ধে আলোচনা করো, বা এই মহাজন পদগুলি কীভাবে উত্থান ঘটলো, এই প্রশ্নটা এখান থেকে তোমরা অবশ্যই দেখে যাবো। তাহলে এই হলো তোমাদের ইউনিট 4 অবধি কটা প্রশ্ন। ইউনিট 2 থেকে বললাম দুটো, ইউনিট 2 থেকে বললাম একটা, ইউনিট 3 থেকেও বললাম দুটো, আর হচ্ছে এদিক থেকে ইউনিট 4 থেকে বললাম দুটো। এরপরে যেটা রয়েছে ইউনিট 5 থেকে তোমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, মগধের উত্থানের কারণ, এই প্রশ্নটা দেখবে। মগধের উত্থানের পিছনে
কি কি কারণ দায়ী ছিল? এই যে ষোড়শ মহাজন পড়লাম, এগুলির মধ্যে কেন মগধের উত্থান ঘটেছিল এই প্রশ্নটা দেখবে। মগধের উত্থানের পিছনে কি কি কারণ দায়ী ছিল। আরেকটা প্রশ্ন এখান থেকে তোমরা দেখে যাবে যে মগধের উত্থানের পিছনে বিভিন্ন রাজবংশ বলতে আমরা সিলেবাসে হর্ষাঙ্ক রয়েছে, শিশুনাক্স রয়েছে এবং নন্দ রয়েছে। এই তিনটা রাজবংশ তোমরা দেখে যেতে হবে। এই তিনটা রাজবংশের অধীনে কিভাবে তোমাদের এই মগধের উত্থান ঘটেছিল। কি কি বললাম? হর্ষাঙ্ক, তারপর হচ্ছে শিশুনাক্স এবং হচ্ছে গিয়ে তোমার নন্দস। তো আমি প্রশ্নগুলো আবার বলছি, দেখো। প্রথম প্রশ্ন ছিল প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে সাহিত্যিক উপাদান। 2 নম্বর প্রশ্ন হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব। 3 নম্বর প্রশ্ন হচ্ছে আর্য বিতর্ক। 4 নম্বর প্রশ্ন হচ্ছে বৈদিক যুগের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা এবং পরবর্তী বৈদিক যুগে কি অবস্থার পরিবর্তন হয়েছিল। এবং 5 নম্বর প্রশ্ন হচ্ছে বৈদিক যুগে রাজনের ক্ষমতা। 6 নম্বর প্রশ্ন হচ্ছে যে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে বৌদ্ধ এবং জৈন ধর্ম উত্থানের পিছনে কি কি কারণ দায়ী ছিল। 7 নম্বর প্রশ্ন হচ্ছে যে তোমার ষোড়শ মহাজন পদ। এবং 8 নম্বর প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে মগধের উত্থানের পিছনে কি কি কারণ দায়ী ছিল। এবং 9 নম্বর প্রশ্ন হচ্ছে মগধের উত্থানের পিছনে হর্ষাঙ্ক, শিশুনাক্স, নন্দ এরকম এই বংশগুলির ভূমিকা আলোচনা করি। এই যে 9টা প্রশ্ন বললাম তার মধ্যে প্রথমে 2টা প্রশ্ন সাহিত্য প্রত্নতাত্ত্বিক ভালো করে দেখতে হবে, আর্য বিতর্ক ভালো করে দেখতে হবে। 4 নম্বর প্রশ্ন বৈদিক যুগের সামাজিক অর্থনৈতিক অবস্থা, রাজনের ক্ষমতা ভালো করে দেখতে হবে, মগধের উত্থানের কারণ ভালো করে দেখতে হবে। এই 6টা প্রশ্ন ভালো করে দেখতে হবে। বাকি যে 3টা প্রশ্ন বৈদিক যুগের তোমার হচ্ছে বৈদিক যুগ বলছি যে বৌদ্ধ এবং জৈন ধর্ম উত্থানের কারণ, ষোড়শ মহাজন পদ এবং হর্ষাঙ্ক, শিশুনাক্স, নন্দদের অধীনে মগধের উত্থানের কারণ, এই 3টা প্রশ্ন একটু কম করে দেখলেও হবে। এই 9টার মধ্যে 6টা প্রশ্ন তোমরা ভালো করে দেখে যাও এবং বাকি 3টা প্রশ্নও দেখে যাও। এই 9টা প্রশ্ন যদি তোমাদের তৈরি থাকে, আশা করছি তোমাদের এই 9টা প্রশ্নের মধ্যে 100% বলতে পারি 2টা প্রশ্ন এমনকি 4টা প্রশ্নই তোমাদের কমন চলে আসবে। এই বিষয়ে তোমরা নিশ্চিত থাকতে পারো। এবং আমরা যে প্রশ্নগুলো বলি সেগুলি শুধুমাত্র বিভিন্ন তথ্য দিয়ে নয়, এর বিভিন্ন যে প্রিভিয়াস ইয়ারে পরীক্ষা ছিল সেই প্রশ্নগুলো বা সিলেবাসকে বারবার করে ঘেটে আমরা এই সাজেশনগুলো বলতে পারি বা বলতে যে এই 9টা প্রশ্ন তৈরি করো। পরবর্তী সময় আমরা কিছুটা সাজেশন এদিক সেদিক অবশ্যই করব, ঠিক আছে? কিন্তু আশা করছি এর বাইরে কোনো প্রশ্ন থাকবে না। খুব ভালো করে প্রশ্নগুলো তোমরা পড়ো এবং এই 9টা প্রশ্নই আমাদের সেন্টারে লিখানো হয়ে গিয়েছে। তোমাদের যদি কারো কোনো প্রশ্নের উত্তরের দরকার থাকে অবশ্যই তোমরা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমি এই 9টা প্রশ্ন নিয়ে পরবর্তী ক্লাসগুলোতে অবশ্যই আলোচনা করব। আজকে আমি তোমাদের যে প্রশ্নটা আলোচনা করছি সেটা হচ্ছে ফার্স্ট প্রশ্ন, যেটা বললাম বৈদিক যুগের প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে সাহিত্যক ও প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব। আমি সাহিত্যক উপাদানটা আলোচনা করছি আজকে। দেখো ইতিহাসের উপাদান, ইতিহাস বলতে আমরা উপাদান বলতে আমরা বুঝি ইতিহাস, আমরা প্রাচীন ভারতের ইতিহাস আমরা কোথা থেকে জানতে পারি। তো ইতিহাসের উপাদানগুলিকে আমরা 2টো ভাগে ভাগ করে থাকি, একটি হচ্ছে সাহিত্যক উপাদান, অন্য একটি হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান। আমাদের আজকের প্রশ্ন হলো সাহিত্যক উপাদান। তো আমি সাহিত্যক উপাদান নিয়ে আলোচনা করছি। তো ইতিহাসের উপাদানকে আমরা সাধারণত 2টো ভাগে ভাগ করি। নাম্বার 1 সাহিত্যক উপাদান, নাম্বার 2 হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান। এই যে সাহিত্যক উপাদান রয়েছে এই সাহিত্যক উপাদানকে আবার আমরা 2টো ভাগে ভাগ করি, একটি দেশীয় সাহিত্য, অন্য আরেকটি হচ্ছে বিদেশি সাহিত্য। সাহিত্যক উপাদানে কটি ভাগ বললাম? একটি হচ্ছে দেশীয় সাহিত্য, অন্য আরেকটি হচ্ছে বৈদেশিক সাহিত্য। বিদেশি সাহিত্য যেটা আমরা বলছি, দেশীয় সাহিত্যের মধ্যে আমরা যেগুলো দেখবো যে দেশীয় সাহিত্যের মধ্যে কি কি পড়ছে। দেশীয় সাহিত্যের মধ্যে আমরা যে দেশের যে বিভিন্ন ইতিহাসের উপাদানগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে আমরা জানবো দেশীয় সাহিত্যক উপাদানে। দেশীয় সাহিত্যক উপাদানের মধ্যে সর্বপ্রথম আমরা যদি দেখি তাহলে আমাদের রয়েছে বৈদিক সাহিত্য। যে বৈদিক সাহিত্য 4টা ভাগ ছিল, ঋক, সাম, যজু, অর্থবেদ এবং প্রত্যেকটা বেদের আবার 4টা ভাগ, সংহিতা, ব্রাহ্মণ্য, অরণ্যক, উপনিষদ। এই যে বৈদিক সাহিত্য, এ থেকে আমরা প্রাচীন ভারতের বহু তথ্য পেয়ে থাকি, ঠিক আছে? আর্যদের সম্বন্ধে আমরা বৈদিক সাহিত্য থেকেই জানতে পারি যে আর্যরা ভারতে প্রবেশ করেছিল কোথা থেকে এবং তাদের প্রাচীনতম গ্রন্থ ঋগ্বেদ যে রয়েছে সেখান থেকেও আমরা বহু তথ্য পেয়ে যাই। এটা হচ্ছে বৈদিক সাহিত্য। এরপরে যেটা রয়েছে সেটা অবশ্যই রয়েছে পুরাণ। পুরাণ ও প্রাচীন ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল বলতে পারি। পুরাণের সংখ্যা 18টা রয়েছে, মৎস্য পুরাণ, বায়ু পুরাণ, ঠিক আছে? এইভাবে যে ভিন্ন ভিন্ন পুরাণগুলো রয়েছে এগুলা থেকে আমরা ভিন্ন ভিন্ন রাজবংশের সম্বন্ধে জানতে পারি, তাদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ইতিহাস সম্বন্ধে আমরা ভালোভাবে একটি তথ্য পেয়ে যাই পুরাণ থেকে। পুরাণের সংখ্যা 18টি। পুরাণ কথার অর্থই হচ্ছে প্রাচীন,
ঠিক আছে, এখানে পুরাণটা আমাদের দেখতে হবে। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে মহাকাব্য। মহাকাব্য হচ্ছে রামায়ণ মহাভারত। এই রামায়ণ মহাভারত থেকেও আমরা প্রাচীন ভারতের বহু তথ্য পেয়ে যাই রামায়ণ মহাভারত থেকে। এগুলো হচ্ছে মহাকাব্য বলতে পারো তোমরা। প্রথম আমরা দেখলাম যে বৈদিক সাহিত্য, 2 নম্বরে আমাদের রয়েছে হচ্ছে গিয়ে তোমার পুরাণ, 3 নম্বরে আমাদের রয়েছে মহাকাব্য, 4 নম্বরে বৌদ্ধ এবং জৈন গ্রন্থ। বৌদ্ধদের যে প্রধান ধর্মগ্রন্থ রয়েছে ত্রিপিটক, ত্রিপিটক থেকে আমরা প্রাচীন ভারতের বৌদ্ধ ধর্ম সম্বন্ধে জানতে পারি। ঠিক আছে, ত্রিপিটক, তারপরে জাতক রয়েছে। হ্যাঁ, এর পাশাপাশি জৈন গ্রন্থ যদি বলি দ্বাদশাঙ্গ, কল্পসূত্র। ঠিক আছে, এইসব যে গ্রন্থগুলো রয়েছে সেগুলো থেকে আমরা প্রাচীন ভারতের অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাই। এর পাশাপাশি আমরা যদি দেখি বিভিন্ন গ্রন্থ, যেমন কৌটিল্যের অর্থশাস্ত্রের কথা আমরা বলতে পারি, প্রাচীন ভারতের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসের দলিল। এছাড়া তোমার রয়েছে বিশাল দত্তের মুদ্রা রাক্ষস রয়েছে। ঠিক আছে, এইসব গ্রন্থগুলি প্রাচীন ভারতের ইতিহাসের ক্ষেত্রে আমাদের জানতে সাহায্য করে। একাধিক গ্রন্থ রয়েছে। হ্যাঁ, বিভিন্ন আঞ্চলিক গ্রন্থ, যেমন আমরা বলি কাশ্মীরের ইতিহাস, বিলনের রাজতরঙ্গী থেকে শুরু করে তোমার বিভিন্ন যে গ্রন্থগুলো রয়েছে, হর্ষচরিত, বাণভট্টের হর্ষচরিত, এইসব গ্রন্থগুলো আমাদের প্রাচীন ভারতের ইতিহাস জানতে বিশেষভাবে সাহায্য করে থাকে। তাহলে এইসব গ্রন্থগুলো আমাদের হচ্ছে দেশীয় সাহিত্য উপাদানের মধ্যে পড়ে যাচ্ছে। এর পাশাপাশি আমরা যদি বলি বিদেশি সাহিত্য, বিদেশি সাহিত্যর ক্ষেত্রেও আমরা দেখেছি যে প্রাচীন ভারতে বহু বিদেশি পর্যটক ভারতবর্ষে এসেছিল এবং তাদের গুরুত্বপূর্ণ রচনা লিখে গিয়েছে, এবং সেই থেকে আমরা প্রাচীন ভারতের একটা সুস্পষ্ট বিবরণ পেতে পারি। আমরা যদি প্রাচীন ভারতের ইতিহাসের ক্ষেত্রে দেখি, সর্বপ্রথম যদি আমরা দেখতে পারি যে ইতিহাসের জনক হেরোডোটাস, তিনি ভারতবর্ষে আসেনি, কিন্তু তা সত্ত্বেও তার যে রচনা ইতিহাসমালা, সেখান থেকেও আমরা ইতিহাসের তথ্য জানতে পারি ইতিহাসমালা থেকে। এর পাশাপাশি তোমার হচ্ছে মেগাসথেনিক্স, সেলুকাসের দূতরূপে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে আগত বিদেশি পর্যটক, তার রচিত গ্রন্থ ইন্ডিকা চন্দ্রগুপ্ত মৌর্য সহ সমগ্র ভারতবর্ষের একটা সুস্পষ্ট বিবরণ দিয়ে দেয়। ঠিক আছে, চৈনিক পর্যটক যারা ছিল, ফা হিয়েন বলতে পারো, হিয়েনসাং, ফা হিয়েনের বিখ্যাত রচনা ফোক ওকিং, হিয়েনসাংয়ের সি উকি, এইসব গ্রন্থগুলো আমাদের প্রাচীন ভারতের গুরুত্বপূর্ণ তথ্য দিতে থাকে। আরব থেকে একাধিক পর্যটক এসেছিল, সুলেমান থেকে শুরু করে, ঠিক আছে, হাসান নিজাম, তারপরে হচ্ছে তোমার অনেকেই এসেছিল। হ্যাঁ, এরা আমাদের প্রাচীন ভারতের একটি তথ্য দিয়ে থাকে। তাহলে আমরা প্রাচীন ভারতের ইতিহাসের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে দেশীয় এবং বিদেশি সাহিত্যগুলো সমৃদ্ধ করে তুলেছে। আর সাহিত্য উপাদানকে আমরা দুটি ভাগে ভাগ করেছিলাম, দেশীয় এবং বিদেশি সাহিত্য। ঠিক আছে, তো এই জায়গাটা আমাদের হচ্ছে মেনলি সাহিত্য উপাদান। অন্যদিকে প্রত্নতাত্ত্বিক উপাদান আমরা কোনগুলোকে বুঝি? প্রত্নতাত্ত্বিক হচ্ছে যেগুলো মাটি করে আমরা পেয়ে থাকি, যেমন বলতে পারো তোমার মুদ্রা, লিপি, স্থাপত্য, ভাস্কর্য, এগুলো হচ্ছে প্রাচীন ভারতের প্রত্নতাত্ত্বিক উপাদান। মুদ্রাও আমাদের প্রাচীন ভারতে বহু তথ্য দিয়ে থাকে, লিপিও বহু তথ্য দিয়ে থাকে। মুদ্রা থেকে আমরা কোনো রাজার বংশ পরিচয় জানতে পারি, তার মস্তক সজ্জা জানতে পারি, তার অর্থনৈতিক অবস্থা জানতে পারি, তার তোমার হচ্ছে ধর্মীয় অনুরাগের পরিচয় পেয়ে যাই আমরা মুদ্রা থেকে। তো আমি প্রত্নতাত্ত্বিক উপাদানটার পরের দিন আলোচনা করবো। আজকে আমরা সাহিত্য উপাদান নিয়ে বিস্তারিতভাবে বুঝে নিলাম, এবং আমরা যে প্রশ্নগুলো পড়বো, যে 9খানা প্রশ্ন বললাম, তোমরা সেই 9খানা প্রশ্ন খাতায় লিখে সেই প্রশ্নগুলো পড়তে শুরু করে দাও। এবং বারবার করে বলছি, তোমাদের যাদের এখনও ভর্তি হওনি তারা টিউশনে ভর্তি হয়ে যাও, তোমরা ক্লাসগুলো করো। দেখো, ক্লাসের বিকল্প নেই। তোমরা যতই তোমরা নোট নিয়ে পড়াশোনা করো না কেন, বা তোমরা যদি ক্লাসগুলো নিয়মিতভাবে না করো, তাহলে কলেজের ক্ষেত্রে রেজাল্ট খারাপ হতে বাধ্য। তাই বলবো, তোমরা যে যেখানেই রয়েছো তোমরা ক্লাসগুলো অবশ্যই করো, তোমাদের টিউশন সেন্টারে যোগাযোগ করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাকি ভিডিও, পরের ভিডিও আমি নিয়ে আসছি। ধন্যবাদ সবাইকে।